কেমিস্ট্রি পয়েন্ট, রসায়ন শিক্ষায় আস্থা। আমাদের আজকের টপিক ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের পর্যায় ও গ্রুপ নির্ণয়। আমরা দেখব আব্বাওনিধিত ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে একটি মৌলের আমরা পর্যায় ও গ্রুপ নির্ণয় করতে পারি। তাহলে শুরুতে একটি সহজ মৌল, আমাদের সবচেয়ে পরিচিত মৌলগুলোর মধ্যে একটা, সোডিয়াম দিয়ে শুরু করি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তার ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে আমরা পাই 1s2, 2s2, 2p6, 3s1। প্রথমে পর্যায় নির্ণয় করব আমরা। পর্যায় নির্ণয়টি অত্যন্ত সহজ এবং খুব চমৎকার একটি বিষয়। একটা মৌলের পর্যায় নির্ণয় করতে গেলে আমরা দেখব সেই মৌলের সর্বোচ্চ শক্তি স্তর কোনটি, তার ইলেকট্রনিক কনফিগারেশনে বা ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ শক্তি স্তর কোনটি। আমরা সোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বড় স্মল এন সমান শক্তি স্তর। এখানে সবচেয়ে বড় স্মল এন কোনটা? স্মল এন হলো 1s, 2s, 1s, 2s, 2p, 3s। এদের মধ্যে সবচেয়ে বড় এন এর মান হলো 3s, অর্থাৎ 3। তাহলে পর্যায় সারণীতে এর অবস্থান হবে তার ইলেকট্রন বিন্যাস সবচেয়ে বড় এন এর মান যেটা, বা সবচেয়ে বড় শক্তি স্তর যেটা, সেটাই হলো তার পর্যায়। আমরা তাহলে বলতে পারি সোডিয়ামের পর্যায় হলো 3। আমরা আরো কিছু পর্যায় নির্ণয় দেখি, যেমন ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। ক্যালসিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসের মধ্যে সবচাইতে বড় এন এর মান হচ্ছে 4, অর্থাৎ ক্যালসিয়ামের পর্যায় 4। ক্যালসিয়াম পর্যায় সারণী 4 নাম্বার পর্যায় বা 4 নাম্বার পর্যায়ে রয়েছে। এখন আমরা আরো দেখি, যেমন আমরা দেখতে পারি ফসফরাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। আমরা ফসফরাসের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, এখানে দেখতে পাবো ফসফরাসের সবচেয়ে বড় শক্তি স্তর এখানে 3s অথবা 3, অর্থাৎ শক্তি স্তরের মান 3। ফসফরাসের পর্যায় হবে 3। পর্যায় সারণীতে ফসফরাস 3 নাম্বার পর্যায়ে অবস্থান করছে। এবার আমরা একটু দেখব গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়ের আগে আমাদের পর্যায় সারণীটাতে সম্পর্কে কিছু তথ্য আমাদের আগে থেকে জানা রয়েছে। যেমন যদি মনে করি এটি একটি পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে এইরকম উলম্ব 18টি রেখা রয়েছে, যেগুলোকে আমরা গ্রুপ বলছি, বা 18টি কলাম রয়েছে, যেগুলোকে আমরা গ্রুপ বলছি, এবং এরকম 7টি আনুভূমিক বা সমান্তরাল সারি রয়েছে, যেগুলোকে আমরা বলছি পর্যায়। তাহলে এগুলো পর্যায় এবং এগুলো গ্রুপ। আরেকটু বিষয় বলি আমরা, আমাদের অরবিটাল সংখ্যা হলো 4টি বা উপশক্তি স্তর 4টি। যে কোনো শক্তি স্তরের জন্য উপশক্তি সর্বোচ্চ 4টি। কি কি উপশক্তি স্তরগুলো? উপশক্তি স্তরগুলো হলো এস, পি, ডি এবং এফ। যখন এবং এদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা এস এর জন্য 2, পি এর জন্য 6, ডি এর জন্য 10, এফ এর জন্য 14। এখানে পর্যায় সারণীতে 4 ধরনের এলিমেন্টই বা পরমাণু বা মৌল রয়েছে। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে গিয়ে সর্বশেষ ইলেকট্রনটি, যেমন সোডিয়ামের, এস অরবিটালে যাবে,
সে হতে পারে 1s 2s 3s 4s 5s 6s 7s যে কোনো এসে সর্বশেষ ইলেকট্রন ডি যাবে, অর্থাৎ এসে গিয়ে তার ইলেকট্রন বিন্যাসটি শেষ হয়ে যাবে, তাকে আমরা বলবো এস ব্লক মৌল। এই এস ব্লক মৌলগুলো পর্যায় সারণীতে প্রথম দুইটি গ্রুপে অবস্থান করে। তারপরে রয়েছে যে সকল মৌলগুলোর সর্বশেষ ইলেকট্রনটি বা ইলেকট্রনের সবচাইতে শেষে বা পেছনে থাকবে আব্বাহনীতিতে ডি, তাদেরকে বলবো ডি ব্লক মৌল। এবং ডি উপশক্তি স্তরটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টি ইলেকট্রন। পর্যায় সারণীতে আমরা এই এস এর পরে বাকি 10টি গ্রুপ ডি, এই দেশের পরে পর্যায় সারণীতে বাকি 10টি গ্রুপে অবস্থান করে ডি, এদেরকে বলা হয় ডি ব্লক মৌল। এবং যদি পর্যায় সারণীতে সর্বশেষ ইলেকট্রনটি এসে যায়, পি এ যায়, হতে পারে সেটা 2p 3p 4p 5p 6p, তাহলে তাদেরকে আমরা বলবো পি ব্লক মৌল। পর্যায় সারণীতে ডি এর পর অবস্থান করে পি। আমি আবার বলি, প্রথমে অবস্থান করে পর্যায় সারণীতে এস ব্লক মৌলগুলো, তারপরে ডি ব্লক, তারপরে পি ব্লক মৌলগুলো। আমরা কিভাবে চিনব? তাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যেই উপশক্তি স্তরে থাকবে সেই মৌলটি সেই ব্লক। এখন পর্যায় সারণীতে প্রথমে এস, পরে ডি, পরে পি। এস ব্লকের মধ্যে দুইটি গ্রুপ অবস্থান করছে, পি ব্লকের মধ্যে অবস্থান করছে 6টি, ডি ব্লকের মধ্যে অবস্থান করছে 10টি। এই মোট 18টি গ্রুপ মিলেই হয় পর্যায় সারণী। তাহলে আমরা যদি কোনো ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখতে পাই, যদি কোনো ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা লক্ষ্য করি, যেমন আবার আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটি দেখি। তাহলে এখান থেকে আমরা গতবার সুনিশ্চিত হয়েছিলাম তার পর্যায় 3, সোডিয়ামের পর্যায় 3 এবং সোডিয়ামের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম পর্যায় সারণীতে প্রথমে রয়েছে এস, তারপর রয়েছে ডি, তারপর রয়েছে পি। এস ডি পি। এস এর রয়েছে দুইটি গ্রুপ বা দুইটি কলাম, মোট এস রাখতে পারে। ডি ব্লক মৌলগুলো রয়েছে 10টি কলাম এবং পি ব্লক মৌলগুলো রয়েছে 6টি কলাম। যখন কারো সর্বশেষ শক্তি ইলেকট্রনটি 3s1 এ যাবে, তখন তার এস এর নাম্বারটা, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন এস এর নাম্বারটি হবে তার গ্রুপ, যদি সেটা এস ব্লক মৌল হয়। তাহলে এক্ষেত্রে বলতে পারি সোডিয়ামের গ্রুপ সংখ্যা কত, এই এস এর উপরে সর্বশেষ ইলেকট্রনের নাম্বারটাই মূলত তার গ্রুপ। তাহলে এখানে সোডিয়ামের পর্যায় 3 এবং গ্রুপ 1। আমরা পর্যায় সারণী খুলে নিলে দেখতে পাবো সোডিয়াম 3 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে অবস্থান করছে। আবার যদি আমরা দেখি ফসফরাস 15, 1s2 2s2 2p6 3s2 3p3। এখানে আমরা অনায়াসে বলতে পারি তার পর্যায় 3। এবং গ্রুপ আমরা যদি পর্যায় সারণীটা একটু খেয়াল করি, তাহলে প্রথমে রয়েছে এস, তারপরে ডি, তারপরে পি। এই পি রয়েছে সর্বশেষ 6টি গ্রুপে, পি রয়েছে সর্বশেষ 6টি গ্রুপে। তার আগে রয়েছে এস এবং ডি। এস এবং ডি এর কয়টি গ্রুপ রয়েছে? 2 এবং 10, মোট 12টি। যেহেতু যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটা পি উপশক্তি স্তরে যায়, হতে পারে সেটা 2p 3p 4p 6p যে কোনো পি, তাহলে তার পি এর যে নাম্বার, এই নাম্বার শেষে এস এবং ডি এর মোট গ্রুপ সংখ্যা কত হচ্ছে? 10 এবং 2 12। এই 12 যদি আমরা এই পি এর নাম্বারের সাথে যোগ করি,
এই ইলেকট্রন নাম্বার সে যোগ করে, তাহলে তার গ্রুপটা পেয়ে যাব। যদি সেটা পি ব্লক হয়, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা পেয়ে যায়, তাহলে ফসফরাসের গ্রুপ নাম্বার কত হবে? 12 যোগ 3 সমান 15। আমরা পর্যায় সারণী খুললে দেখতে পাবো ফসফরাস 3 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপে অবস্থান করছে। আমরা একইভাবে দেখতে পারি আর্গন। আর্গন 18। আমরা জানি আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস। ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এইখানেও আমরা খেয়াল করছি এর পর্যায়, এখানে সর্বোচ্চ শক্তি স্তরের নাম্বার কত? 3, অর্থাৎ আর্গনের পর্যায় 3 এবং আর্গনের গ্রুপ, যেহেতু আর্গনের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে গিয়েছে, সেহেতু পি এর নাম্বারের সাথে আমরা 12 যোগ করব। পি এর নাম্বারের সাথে আমরা 12 যোগ করব। তাহলে হলো 18। আমরা পর্যায় সারণীতে খুললে দেখতে পাবো আর্গন 3 নম্বর পর্যায়ে 18 নম্বর গ্রুপে অবস্থান করছে। আমরা দেখি এবার জিঙ্ক। জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। এখানে আমরা দেখতে পাচ্ছি এর পুরো ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বড় কক্ষপথ বা শক্তি স্তর হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ জিঙ্কের ক্ষেত্রে তার পর্যায় নাম্বার হচ্ছে 4। পর্যায় নাম্বার হচ্ছে 4 এবং জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটি গিয়েছে 3d, অর্থাৎ ডি অরবিটালে। এখানে আমরা দেখেছিলাম পি এর পর্যায় সারণীতে পি এর অবস্থানের পূর্বে রয়েছে ডি এবং এস, তাই যদি কোনো ইলেকট্রন যে কোনো পি অরবিটালে যেত, তাহলে তার সাথে আমরা যোগ করেছিলাম 12। কিন্তু পর্যায় সারণীতে ডি এর আগে রয়েছে শুধুমাত্র এস। তাহলে যখন কোনো পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটি ডি উপশক্তি স্তরে যাবে, হতে পারে সেটা 3d, 4d, 5d, সেই ক্ষেত্রে আমরা ডি এর ইলেকট্রন নাম্বারের সাথে শুধুমাত্র এস এর ভ্যালু অর্থাৎ 2 যোগ করলেই হবে। তাহলে জিঙ্কের গ্রুপ কত হচ্ছে? জিঙ্কের গ্রুপ হবে 2 + 10 = 12। আমরা যদি পর্যায় সারণী খুলি তাহলে দেখতে পাবো 4 নম্বর পর্যায়ের 12 নম্বর গ্রুপের মৌলটি জিঙ্ক। আমরা আরো একটু দেখি আয়রন। আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা 26। ইলেকট্রন বিন্যাস করতে গেলে 2s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। এখানেও আমরা দেখতে পাচ্ছি তার পুরো ইলেকট্রন বিন্যাস সবচাইতে বড় n এর মান বা শক্তি স্তর হচ্ছে 4, যা তার পর্যায়। এবং গ্রুপের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি গিয়েছে তার ডি অরবিটালে। এখানে ডি এর ভ্যালু বা ডি ইলেকট্রন সংখ্যা 6। তো আমরা জানি ডি অরবিটালে কোনো ইলেকট্রন গেলে তার সাথে আমরা যোগ করব 2, তাহলে তার গ্রুপ নাম্বার হবে 2 + 6 = 8। আমরা পর্যায় সারণী খুললে 4 নম্বর পর্যায়ের 8 নম্বর মৌল বা 8 নম্বর গ্রুপের 4 নম্বর পর্যায় এবং 8 নম্বর গ্রুপের মৌলটি হবে আয়রন। ধন্যবাদ।